নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের স্বাগত। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অর্ঘ্য দত্তের লেখা গল্প সৈনিক। লেখকের জন্ম 1982 সালের 2রা সেপ্টেম্বর। অর্ঘ্য দত্ত কারিগরি বিদ্যায় স্নাতক এবং বর্তমানে উপদেষ্টা বৃত্তিভিত্তিক কারিগরি দপ্তরে কর্মরত। অনেক ছোটবেলা থেকে লেখালেখি শুরু করলেও সে অর্থের ধারাবাহিক তিনি একদমই নন। কর্মসূত্রে বেশ কিছু বছর লেখালেখির চর্চা না থাকার পর অর্ঘ্যবাবু তার সেকেন্ড ইনিংস শুরু করেন ফেসবুকের বিভিন্ন সাহিত্য গ্রুপগুলিতে। অর্ঘ্য দত্তের ভাবনা এবং লেখার জগৎ গতানুগতিক ধরন থেকে কিঞ্চিত আলাদা। তার গল্প পরিবেশনের প্যাটার্ন নিরন্তর বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করে যায়। তার লেখা পরবর্তী সংবাদ একটু পরেই নামক উপন্যাসটি কিছুদিনের মধ্যে প্রকাশিত হতে চলেছে পলান্ন প্রকাশনীর হাত ধরে। আজকের গল্পের নাট্যরূপ দিয়েছে অনিমেষ ঘোষ। গল্পের সূত্রধার আমি স্নেহাদ্রি। গল্প পাঠে তনুশ্রী দত্ত এবং অন্যান্য চরিত্রে সৌরভ, সুমনা, তারা, জয়দীপ দত্ত এবং জয়দীপ সেন। পোস্টার পরিকল্পনা এবং রূপায়ণে ইন্দ্রিয় অন। ধ্বনি সম্পাদনায় স্নেহাদ্রি ও অনিমেষ। দৃশ্য সম্পাদনায় স্নেহাদ্রি। পর্ব পরিচালনায় অনিমেষ এবং সমগ্র পরিচালনায় বাপি মণ্ডল। আমাদের কাজ আপনাদের ভালো লেগে থাকলে গল্পের আসর চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের পরবর্তী আপডেট পাওয়ার জন্য। শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন সৈনিক। At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. A moment comes, which comes but rarely in history, when we step out from the old to the new, when an age ends, and when the soul of a nation, long suppressed, finds utterance. আজ আজাদির দিন, একটু খরচা করবি না বাপ? এই যাও তো এখান থেকে, খরিদ্দারির সময় যত সব আপদগুলো এসে জোটে। এই যাও তো, যাও, ভাগো। 5 টাকা দে না বাপ, আজাদির দিন আজকে। 3 দিন কিছু পেটে পড়েনি রে, দে না বাপ 5 টাকা। আচ্ছা না 2 টাকাই দে। গায়ে জল ঢেলে দেবো কিন্তু বুড়ি, বেরো এখান থেকে, ভাগো। হ্যাঁ কাকু, এই নিন আপনার 1 পোয়া বরবটি আর 5 টাকার ধনে পাতা। তো আপনার হলো গিয়ে 38 আর 15 53, ওদিকে 128। হ্যাঁ 128। বাজারের ব্যাগটা নিয়ে বাড়ির দিকে পা বাড়ালেন প্রদীপবাবু। একটু বেলা করেই বাজার করেন, সস্তা পড়ে। বুড়ো বুড়ির সংসারে কতই বা চাহিদা, শুধু সঞ্জুটা যদি একটু ঠিক হয়ে যেত। রাস্তায় আজ চারিদিকে তিরঙ্গা। তাঁর বাড়ি থেকে বাজারে আসার পথে 3 মোড়েই বাঁশে লাগানো পতাকা পথ করছে, আর মাইকে মাইকে ফেটে পড়ছে দেশাত্মবোধক গান। সামনে থেকে বাইক, স্কুটি, গাড়ি যাই যাচ্ছে, সবেতেই একটা করে তেরঙ্গা স্টিক গোঁজা। বিরক্ত লাগে প্রদীপবাবুর, যত সব লোক দেখানো আদেকলাপনা। বাস স্ট্যান্ডের পাশ দিয়ে যেতে যেতে একবার মাথা তুলে চাইলেন। জলজল করছে শহীদ রাতুল সেনের নামটা। একটা দীর্ঘশ্বাস ফেলে প্রদীপবাবু এগিয়ে চললেন বাড়ির পথে। দেশভক্তি, হ্যাঁ দেশভক্তিই বটে। কি লাভ এমন দেশভক্তির? আজ 3 বছর হলো তিনি লড়ে যাচ্ছেন। ভাড়ার ঘর শূন্য। গত বছরে তো দেশজোড়া পিটিশনেও আখেরে লাভ কিছুই হয়নি। গোটা দেশ নিয়ে তিনি ভাবতেও চান না।
নিজেদেরই অবস্থা তথৈবচ। টাকা পয়সা যা জমিয়েছিলেন প্রায় সবই শেষের মুখে। এভাবে আর কতদিন টানতে পারবেন জানেন না। নিজের ওষুধ বিশুধে ফাঁকি মারা যায়, আর সেটা মারছেনও তিনি। কিন্তু কিন্তু কল্পনা আর সঞ্জুর ক্ষেত্রে কি তা সম্ভব? এই 63 বছর বয়সে তাকে নতুন করে কি চাকরি দেবে, আর কেনই বা দেবে? না তিনি কোনো কেউ কেটার কেউ, আর না তার আছে বিশাল কিছু দক্ষতা। এতকাল কোঅপারেটিভ ব্যাংকে সাধারণ কর্মী হিসেবে কাজ করে এসেছেন। স্বাভাবিক নিয়মে সেখানে ইতি পড়েছে। তাও এরকমভাবে তো আর চালাতে পারবেন না। তাই অনেক জোগাড়যন্ত্র করে একটা কাপড়ের দোকানে হরিহর কিছু ব্যবস্থা করে দিয়েছে। কাল ডেকেছে ওরা বিকেলের দিকে। ফতুয়ার পকেট থেকে প্যাঁজা রুমালটা বের করে ঘাম মোছেন প্রদীপবাবু। এই 3টে বছর আসলে তাঁর শারীরিক ক্ষমতা অনেকটাই শুষে নিয়েছে। যদিও মনের জোরটা এখনও আছে, ওটাই তো শেষ সম্বল। ছেলেটা যে কেন 3 বছর আগে মারা গেল না? সেই সময়ের হিসেবে বেশ একটু বেশি বয়সেই বিয়ে করেছিলেন প্রদীপবাবু। বিয়ে করেছিলেন নিজের থেকে 9 বছরের ছোট কল্পনাকে। 2 বছরের মাথায় সঞ্জু এলো। নিম্ন মধ্যবিত্তের স্বপ্নে শ্বেত পাথরের প্রাসাদ তৈরি হয় সন্তানের হাত ধরেই। ওতেই শুরু, ওতেই শেষ। কিন্তু শেষটা তো এরকম হবার কথা ছিল না। পড়াশোনায় তো বেশ ভালোই ছিল সঞ্জু, খেলাধুলাতেও তাই। কি হতো, আমেরিকায় গিয়ে সেটেল হতিস, ক্ষমা ঘেন্না করে বছরে না হয় কিছু ডলারই পাঠাতিস। এখন তো $1 এদেশে ভালো দামি চালও 2 কেজি মতন পাওয়া যাবে। তা না, মাথায় সেই দেশপ্রেমের ভূত নিকুচি করেছে এই দেশের। মনে মনে বিড়বিড় করতে করতে ঘরে ঢুকলেন প্রদীপবাবু। বেশ বেলা হয়ে গেছে। আজাদির দিনে কাজের লোকও আজাদ হয়েছে। টানা 1 সপ্তাহ আসবে না। কল্পনার পায়ের ফোলাটা বেশ বেড়েছে। তাও ওই লম্বা টুলে বসে যদ্দূর পারে রান্নাটা করে। বাড়িতে যতটুকু সবজি ছিল কেটে কুটে রেখে গেছিলেন প্রদীপবাবু। কল্পনা ঝোলটা বানিয়ে দিয়েছে হয়তো, না হলে তিনিই করে নেবেন। আর একটু ভাত করে নেবেন। ছেলেটার ওষুধের সময় হয়ে গেল মনে হয়। ওষুধের ব্র্যান্ডগুলো হয়েছে সব এক একটা চশমখোর। এত দামি দামি ওষুধ। তাঁরই ভুল, কল্পনা বারণ করেছিল। কিন্তু নীলু আর সঞ্জু 2 বন্ধু মিলে যখন ঠিক করেই ফেলল, ছেলের উৎসাহে তিনি খুব একটা না করেননি। ছেলের ওপর তাঁর অগাধ আস্থা ছিল। আর বন্ধুও পেয়েছিল সঞ্জু বটে। নীলু আর ও একদম হরিহর আত্মা, সেই স্কুল থেকে। সবই করলি একসাথে, শুধু শেষটা এক করতে পারলি না বাবা। কল্পনা আর সঞ্জু দুজনেই ঘুমোচ্ছে। কী বা আর করার আছে? এ পোড়া দেশে সবাই ঘুমোয়, কেউ জেগে কেউ না জেগে। তাও তো এরা রুগী। কাকু, উফ, এই অসময়ে আবার কে রে বাবা? পাড়ার ছেলেগুলোর একটা হবে, তিষ্ঠতে দেবে না এরা। এখন থেকেই চাঁদার হিসেব নিকেশ করছে নিশ্চয়ই। প্রদীপবাবুকে তো আবার স্পেশাল ক্যাটাগরিতে বিল কাটে ওরা। কী বা করা যেতে পারে? এই দিন আনি দিন খায়ের বাজারেও বাবুদের আবদার মেটাতে হবে। যতই হোক, জলে থেকে তো আর কুমিরের সাথে শত্রুতা করা যায় না। কে? চশমাটা খুললে চোখে বেশ অস্পষ্টই দেখেন তিনি। তাছাড়া মাস 6 আগেই পুলক ডাক্তার ছানির অপারেশনটা করিয়ে নিতে বলেছিল, কিন্তু সে আর হয়ে ওঠেনি। কাকু, আমি নীলু, সঞ্জুর বন্ধু। তা সে তো ঘুমোচ্ছে, আর জেগে থাকলেও কথাবার্তা খুব একটা বলে উঠতে পারতো না হয়তো। না, আসলে কাকু এইদিকে এসেছিলাম একটু, তাই ভাবলাম দেখা করে যাই আর কি।
অনেক দিন কেউ দেখা করতে আসে না এই পরিবারের কারোর সাথে, তাই এই সময়ে এ বন্ধু না আপদ সেটা ঠিক বুঝে উঠতে পারছেন না প্রদীপবাবু, এবং স্বভাবতই সামনের গেটের তালাটা খোলা বা না খোলার একটা দোনামোনা ভাব তো চলছেই ওনার মনে। এদিকে চশমাটাও যে খুলিয়ে ঠিক কোথায় রাখলেন মনে পড়ছে না তার। তোমাকে তুমিই বলছি। আরে কাকু, তুমি কেন? আপনি আমাকে তুইও বলতে পারেন। না, তুমিটাই ঠিক আছে। তা তুমি কি কাছে পিঠেই থাকো? হ্যাঁ, সেরকমই বলতে পারেন। মানে ওই আসি যাই। কাকু, আপনি মনে হয় আমায় ঠিক বিশ্বাস করতে পারছেন না, তাই না? এইবারে প্রদীপবাবু একটু হকচকিয়ে গেলেন। ভাবলেন ছেলেটা কি তাহলে ওনার এই গেট না খোলার কিন্তু কিন্তু ভাবটা ধরে ফেলেছে? কিন্তু তিনি যে সত্যিই ঠিক ভরসা করতে পারছেন না। এই তো দিন দশেক আগেই ওই সামনের গলিতে দিনে ডাকাতি হয়েছে। এই দুপুরের দিকেই সেলসম্যান হয়ে ঢুকে একেবারে ছুরির ডগায় লুট, এমনকি বাড়ির বয়স্কা মহিলাকেও ছাড়েনি। এই তো দেশের অবস্থা, আর সেই দেশের জন্যে কি না। আমি এই বাইরের চাতালটায় বসলাম কাকু। আপনাকে গেট খুলতে হবে না, সঞ্জুকেও ডাকতে হবে না। ও উঠলে না হয় দেখা করা যাবে। রান্না করছিলেন বোধহয় আপনি। আমি তো অসময়ে এসে বিরক্ত করলাম। প্রদীপবাবুর হাতে হাতাটা ধরা আছে, ঝোলটা কল্পনাই করে রেখেছিল। ভাতটা বসিয়ে একটু নাড়বেন বলেই হাতাটা নিয়েছিলেন। ততক্ষণে এই মূর্তিমান এসে হাজির। তা ছোকরার প্রস্তাবটা মন্দ মনে হলো না। কতদিনই তো কেউ আসে না, আর দরজাও খুলতে হচ্ছে না তাকে। সঞ্জু একটু বাদেই হয়তো জেগে যাবে, তখন না হয় ফোনে ফোনে কথাবার্তা বলিয়ে চেনা পেরোলে ঢুকিয়ে দেওয়া যাবে। এই বাজারে কাউকে বিশ্বাস নেই বাবা। ততক্ষণ না হয় তিনি একটু বকবক করবেন। আজকাল তো কেউ কথাই বলে না। তা বাবা, তোমার নামটা কি? নীল সেন। আমরা বরাবর খুব ভালো বন্ধু ছিলাম রেজিমেন্টে, একই সঙ্গে জয়েন করেছিলাম তো। ওই জোচ্চোরদের জায়গা। কি বলছেন কাকু? ঠিকই তো বলছি। কচি কচি প্রাণগুলোকে মৃত্যুর মুখে ঠেলে সব মজা দেখে, এদিকে কামান ওদিকে হাওয়াই জাহাজ, সব নিয়েই তো এদের ব্যবসা। এত ছোট লোক এরা সৈনিকের কফিন নিয়ে পর্যন্ত ব্যবসা করে। কাকু, আপনি ভুলে যাচ্ছেন আপনার ছেলেও কিন্তু ওই কমিউনিটি থেকেই বিলং করে, এবং সে কিন্তু আমার দেখা একজন অন্যতম শ্রেষ্ঠ সৈনিক। আরে রাখো তো, শ্রেষ্ঠ সৈনিক? আরে এতই যদি তোমরা বোঝো, তো এই শ্রেষ্ঠ সৈনিক যে এখানে মরতে বসেছে সে খবরটুকু কেউ নেয়? এই যে তুমিও তো এত বছর বাদে ঘুরতে ঘুরতে দেখতে এসেছো শ্রেষ্ঠ সৈনিক, ঘেন্না ধরে গেছে। আমি সত্যিই দুঃখিত কাকু, আমার আরও আগেই আসা উচিত ছিল। কিছু মনে করো না বাবা, আমি তোমাকে ঠিক বলতে চাইনি, কিন্তু এদেশে প্যারালাইজড সৈন্যের কোনো মর্যাদা নেই। তাও যদি বড় কোনো যুদ্ধে যেত হয়তো কিছু রেকগনিশন আসতো। তো আমার ছেলেটা তো ক্রস ফায়ারিংয়ের বলি। সরকার, রেজিমেন্ট কেউ কোনো খবর রাখে না বাবা, কেউ না। এই বুড়ো বয়সে এই পঙ্গু ছেলেকে এই কাঁধে টেনে নিয়ে যাচ্ছি। ঠিক বলেছেন কাকু, কিন্তু সামান্য কয়েকটা লোকের জন্য আপনার সবার ওপর যে রাগ, অবিশ্বাস, এটা কি ঠিক কাকু? লক্ষ লক্ষ ছেলে প্রাণ দেওয়ার জন্য তো মুখিয়ে থাকে। প্রাণ গেলে তো ভালো হতো। এই তো আমার ছেলের বন্ধু নীলু, ওরা দুজনে সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। তুমি চেনোও বোধহয়। আর্মিতেও একসাথে চান্স পেল, আর কপাল দেখো দুজনের পোস্টিংও রাজস্থানে একসাথে হয়েছিল। ক্যাপ্টেন সঞ্জীব সামন্ত আর ক্যাপ্টেন রাতুল সেন। সত্যি সে সময় গর্ব হতো আমার, কিন্তু কি হলো? দুটো জলজান্ত ছেলেকে ফ্রন্ট লাইনে বসিয়ে সবাই মজা নিল। একজন ফিরল কফিন বন্ধ হয়ে,
আরেকজন ফিরল কাজ হারিয়ে। নীলু শহীদ হয়েছে, ওর নামে বাস স্ট্যান্ড হয়েছে, বাড়ির লোক টাকা পেয়েছে। আর আমার ছেলে লবডঙ্কা, উল্টে তার এই বলিদানে আমি নাকি এলিট শ্রেণীতে পড়ে গেছি বলে আমাকে নাকি বড় টাকা চাঁদা দিতে হবে পাড়ার পুজোতে। দিচ্ছি, দিয়েই যাচ্ছি। একটা পঙ্গু সৈনিকের পরিবারের কোনো সিকিউরিটি নেই, বুঝেছ? প্যাথেটিক। কিন্তু তবুও আপনাকে বলি কাকু, ওই ক্রস ফায়ারিং এর সময় না একটা যুদ্ধের থেকে কম কিছু অনুভূতি হয় না। আমাদের লাইফ হলো প্রতি মুহূর্তের যুদ্ধ। যেদিন থেকে আমরা আর্মি জয়েন করি, আমি কেন, ও কেন নয়, এইটা কেউ ভাবে না, ভাবতে পারেও না। প্রতিটা আর্মি ম্যান শত্রুর বন্দুকের সামনে দাঁড়িয়ে কি ভাবে জানেন? ভাবে এই মাটি, এই বর্ডার, এ শুধুমাত্র আমিই রক্ষা করতে পারবো, আমি শেষ ব্যারিকেড। দেশের টান বড্ড বড় টান কাকু, এর ওপর কিচ্ছু হয় না আর হতে পারে না। হ্যাঁ, হতে পারে বেশ কিছু লোক দেশকে নিয়েও ব্যবসা করছে, কিন্তু সেটা সমাজের কোথায় হচ্ছে না বলতে পারেন? তবে তা বলে আপনার মতো এরকম একজন বর্ষিয়ান দেশবাসীর দেশের সামরিক বন্দোবস্ত, দেশের সিকিউরিটির ওপর থেকে ভরসা উঠে যাওয়াটা খুবই দুঃখজনক। একবার ভাবুন তো, এত কিছুর পরেও, এত স্ক্যামের পরেও লাখ লাখ ছেলে মেয়ে কেন মুখিয়ে থাকে সেনা জয়েন করবে বলে? আরে যাও যাও, সব এক একটা আকার গর্ধব। তোমরা কি বুঝবে? যার গেছে, যার যাচ্ছে সে জানে। তোমার সরকার, তোমার আর্মি, তোমার দেশ দেখছে সব। ও তোর জীবনটা দেশকে দিল, পেলোটা কি? আর আমি কি পেলাম বলতে পারো? ওই ক পয়সার চাকরিতে যা কিছু জমিয়েছিলাম এখন প্রায় সবই শেষ। যাকে এসব কথা তোমাকেই বা খামোখা বলছি কেন? তুমি তো এইসব জানতেই এসছিলে বোধহয়, না? বাড়িতে কে আছে, কি কি আছে, এইসব যাতে লোকজন নিয়ে এসে চড়াও হও, তাই তো? কি নেবে আর কি নেবে বলো? এসো এসো, দরজা খুলে দিচ্ছি। এই বুড়ো বুড়ি আর ওই পঙ্গুটাকে মেরে চলে যাও, ল্যাটা চুকে যাক। স্বাধীনতা, স্বাধীনতা দিবস। দেশটাও জানো তো ওই পথ করে এলোমেলো হাওয়ায় উঠছে। না না কাকু, আপনি ভুল ভাবছেন। আমি কিছু নিতে নয়, দিতে এসেছি। আমার কিছুই চাই না, আমার কখনোই খুব বেশি ডিমান্ড ছিল না। আমার বাড়ির লোকেরা সেটা জানতো, আর জানতো সঞ্জু, আমার বেস্ট ফ্রেন্ড সঞ্জু। আমি বাঁচাতে চেয়েছিলাম আমার বেস্ট ফ্রেন্ডকে, বিশ্বাস করুন। আমি চেয়েছিলাম সব কটা গুলি আমার বুকে আসুক, সব মর্টার আমাকে বিদ্ধ করুক। সেদিন কিন্তু ওখানে সাধারণ ক্রসফায়ার হয়নি কাকু, আরো অনেক কিছুই ঘটেছিল, যেখানে আমরা দুজন দুটো পাঁচিল হয়ে দাঁড়িয়েছিলাম। আমি সেদিন চোখ বন্ধ করার আগে, বিশ্বাস করুন, ওকে দেখতে দেখতে ভেবেছিলাম বন্ধুকে বাঁচিয়ে দিয়েছি। কিন্তু আমি ভুল ছিলাম কাকু। ও মারা গেলে হয়তো আপনার বা আপনার মতো মানুষদের বিশ্বাসগুলো মারা যেত না। দেশের প্রতি টানটা যদি দেশের লোকেরই না থাকলো কাকু, তাহলে আর কি বা বাকি থাকে বলুন তো? চোখটা যেন আরো ঝাপসা হয়ে আসছে প্রদীপবাবুর। কি শুনছেন তিনি, আর কার থেকেই বা শুনছেন তিনি? তোমার নামটা যেন? নীল সেন, অফিসিয়ালি ক্যাপ্টেন রাতুল সেন, বা আপনার সঞ্জুর নীলু। কি গো, ভাত হলো তোমার? এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? ও ও ও ও কেউ দিনের বেলা ভীমরতি ধরলো নাকি গো তোমার? আমি ঠিক ধরেছি, তোমার ছানি আছে, কিন্তু তুমি তো বলবে না আমায়।
বুঝি তো কষ্ট, কিন্তু তা বলে তুমি বসে গেলে কি হবে ভেবে দেখেছো? এই এত কোনো কথা যেন আর মাথায় ঢুকছে না প্রদীপবাবুর। শরীরটা কেমন যেন অবশ হয়ে আসছে। এক গ্লাস জল দেবে? পরের দিন দুপুরের দিকে একটা খামে মোড়া চিঠি আর একটা সরকারি চেক এসে পৌঁছল প্রদীপবাবুর বাড়িতে। চিঠিতে সরকারি মঞ্জুরিতে অনেকটা সময় চলে যাওয়ার জন্যে দুঃখ প্রকাশ করে লেখা আছে যে সঞ্জুর মেডিকেল খরচের 70% এবার থেকে সরকার বহন করবে, আর এত দিনের নমিনাল এরিয়ার হিসেবে 2 লক্ষ টাকা ওই চেকে দেওয়া আছে। প্রদীপবাবু লক্ষ্য করলেন একটা তিরঙ্গাকে কেউ বাড়ির পাঁচিলের ফোকরে কুঁজে দিয়ে গেছে। কালকেও এটা তিনি দেখেননি। আসলে গতকালের ওই ঘটনার পর তো এই দরজা খুললেন।